জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, সবাইকে আমার গীতাপাঠ অফিসিয়াল চ্যানেলের তরফ থেকে নমস্কার জানাই। আজকের পর্ব জানব বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই 13 পার্বণের একটি হল রথযাত্রা। এই রথযাত্রার উদ্ভব পুরীর জগন্নাথ মন্দির থেকে। প্রিয় ভক্তগণ, আপনি যদি কাহিনীটা শুনেন অর্ধ অসম্পূর্ণ রাখবে না, শেষ পর্যন্ত শুনুন, কারণ অর্ধ অসম্পূর্ণ রাখলে জগন্নাথ দেব আপনাকে পাপ দেবে। আর আপনি যদি জগন্নাথ দেবের ভক্ত হন তাহলে কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন। আজ রথযাত্রার আসল রহস্য জেনে নিই। গীতাপাঠ অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে। কথায় আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই 13 পার্বণের একটি হলো রথযাত্রা। এই রথযাত্রার উদ্ভব পুরীর জগন্নাথ মন্দির থেকে। আজ আমরা জানব জগন্নাথ মন্দিরের সেই কাহিনী। তবে তার আগে আমাদের জানতে হবে জগন্নাথ মন্দিরের ইতিহাস, কিভাবে তৈরি হয়েছিল জগন্নাথ মন্দির, কি বা তার উৎস, সেই মূর্তির রহস্যই বা কি। এই কাহিনীর উৎস দ্বাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর থেকে। কৃষ্ণের মৃত্যুর পর যখন অর্জুন দ্বারকাতে আসেন তখন যদু বংশের শেষ হয়েছে। অর্জুন কৃষ্ণের দাহ সৎকারের কাজ করার পর দেখেন দেহ তো সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গিয়েছে, কিন্তু তার হৃৎপিণ্ড তখনও নীলরূপে জ্বলছে। আর তখন অর্জুন সেই জ্বলন্ত হৃৎপিণ্ড জলে ভাসিয়ে দ্বারকার শিশু ও মহিলাদের নিয়ে হস্তিনাপুরে চলে যান। ভগবান শ্রীকৃষ্ণের জ্বলন্ত হৃৎপিণ্ড সাগরের নিচে গিয়ে লোহার রডে পরিণত হয়ে যায়। অন্যদিকে ভগবান বিষ্ণুর পরম ভক্ত মহারাজ ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পান, নীলমাধব রূপে তার কাছে আসতে চান। তারপর তিনি পাগলের মতো চতুর্দিকে শ্রীবিষ্ণুর নীলমাধব মূর্তির সন্ধান করতে থাকেন। অবশেষে একদিন সমুদ্রের তীরে তিনি শ্রীবিষ্ণুর নীলমাধব মূর্তি দেখতে পান, সেখানেই নীলমাধবের মন্দির স্থাপন করেন। এরপর একদিন সমুদ্রের জলে স্নান করার সময় তিনি দেখেন একটি নরম লোহার টুকরো ভেসে যাচ্ছে। তিনি লোহার টুকরোটি হাতে নিতেই এক দৈববাণী শুনতে পান। তিনি শোনেন এই নরম লোহার টুকরোটি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় এবং এটি পৃথিবীতে বরাবরের জন্য থাকবে। এই টুকরোটি যেন জগন্নাথ দেবের মূর্তির মধ্যেই স্থাপন করা হয়, আর এমনভাবে এটি করতে হবে যাতে তা কোনোদিন কারোর নজরে না আসে। রাজা ইন্দ্রদ্যুম্ন সেই টুকরোটি নিয়ে নীলমাধব মূর্তির মধ্যে রাখেন, কিন্তু এরপর থেকে তার চিন্তা আরও বাড়তে থাকে এই ভেবে যে কিভাবে জগন্নাথের মূর্তি তৈরি হবে। এরপর তিনি আবারও একদিন স্বপ্নাদেশ পান যে সমুদ্রে ভেসে আসা কাঠ দিয়েই জগন্নাথ দেবের মূর্তি তৈরি করতে হবে। পরের দিন তিনি দেখেন সমুদ্রে 3টি কাঠ ভেসে আসছে। তিনি সেই কাঠগুলি সংগ্রহ করেন, কিন্তু তাতেও তার চিন্তা দূর হয় না, কারণ তিনি ভাবেন যে কোনো মূর্তি সাধারণত ধাতু এবং কষ্টি পাথর দিয়ে তৈরি হয়, কাঠ দিয়ে তখনও কোনো দেব দেবীর মূর্তি তৈরি হয়নি, তাহলে তিনি কিভাবে সেই মূর্তি বানাবেন। এমন সময় হঠাৎ করেই এক ব্রাহ্মণ সেখানে উপস্থিত হন। তিনি নিজেই কাঠ দিয়ে মূর্তি বানানোর দায়িত্ব রাজার কাছে চেয়ে নেন। শুধু একটাই শর্ত তিনি রাজাকে দেন যে যতদিন তিনি এই মূর্তি বানানোর কাজ করবেন ততদিন ঘরের দরজা বন্ধ থাকবে, কেউ যেন তার ঘরের দরজা না খোলে। যদি দরজা খোলা হয় তাহলে মূর্তি বানানোর কাজ অসম্পূর্ণ থেকে যাবে। ব্রাহ্মণের শর্তে রাজি হয়ে যান রাজা ইন্দ্রদ্যুম্ন। ফলে মূর্তি বানানোর কাজ শুরু হয়। রাজা প্রতিদিন মূর্তি বানানোর ঘরের কাছে দাঁড়াতেন এবং বাইরে থেকে আওয়াজ শুনতে পেতেন। এইভাবে 7 দিন কেটে যাওয়ার পর রাজা একদিন বাইরে দাঁড়িয়ে থাকাকালীন মূর্তি তৈরির আওয়াজ বন্ধ হয়ে যায়। ধৈর্য সামলাতে না পেরে সেই বন্ধ ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে পড়েন রানী তপসিয়া। তখনই তিনি দেখেন যে সেখানে কাঠমিস্ত্রি নেই এবং মূর্তি নির্মাণের কাজও সম্পন্ন হয়নি। মূর্তির হাত গড়ার কাজ তখনও বাকি রয়েছে। এতে রাজার চিন্তা আরও বেড়ে যায়। তিনি ভাবতে থাকেন এই অসম্পূর্ণ মূর্তি কিভাবে সম্পন্ন হবে, আর সম্পূর্ণ না হলে তা পুজো হবে কিভাবে। ঠিক তখনই নারদ মুনির আবির্ভাব হয়। তিনি রাজাকে জানান যে এই রকমই এক অর্ধসমাপ্ত মূর্তি স্বর্গের স্বীকৃতিস্বরূপ, তাই সেই মূর্তির পুজো করলে তা মর্তেও স্বীকৃতি পাবে। নারদের কথা শুনে রাজা তখন সেই অর্ধসমাপ্ত মূর্তির পুজো শুরু করেন। সেই সঙ্গে সমুদ্রে ভেসে আসা নরম লোহার টুকরোটি জগন্নাথ মূর্তির মধ্যে প্রতিষ্ঠা করেন, এমনভাবে স্থাপন করেন যা আজ পর্যন্ত সকলের দৃষ্টির আড়ালে রয়েছে।
আজও 12 বছর পর পর সমুদ্রে 3টি কাঠ ভেসে আসে। সেই কাঠ দিয়ে একটি জগন্নাথ দেব, একটি বলরাম এবং আরেকটি দিয়ে সুভদ্রার মূর্তি তৈরি করা হয়, যা নবকলেবর নামে পরিচিত। এই নবকলেবরের নিয়মানুযায়ী আজও যে পণ্ডিত স্বপ্নাদেশ পান, সেই পণ্ডিতই সমুদ্রে ভেসে আসা কাঠ সংগ্রহ করেন, আর সেই পণ্ডিতই দায়িত্ব নিয়ে নবকলেবর তৈরি করেন। কোথা থেকে কাঠ ভেসে আসে আজও তা সবার অজানা। শুধু এটুকু জানা যায় যে যে কাঠগুলি ভেসে আসে তা শুধুমাত্র সেই গাছেরই হবে যেখানে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম চিহ্নিত থাকবে, কিন্তু তা কোথায়, কোন গাছ, তার কোনো ঠিকানা মেলেনি। আজ আমরা রথযাত্রা প্রথম পর্বে জানলাম জগন্নাথ মন্দির ও জগন্নাথ দেবের মূর্তির আবির্ভাবের কথা। পরের অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা জানব রথযাত্রা কি এবং কেন তা পালন করা হয়। প্রিয় ভক্তগণ, কাহিনীটা ভালো লাগলে লাইক দেবেন, যথাযথ শেয়ার করুন, যাতে করে এরকম নতুন নতুন অজানা অলৌকিক রহস্যজনক ভিডিও আপনাদের জন্য আমার চ্যানেলে দিতে পারি। এরকম অজানা রহস্যজনক ভিডিও পেতে কমেন্ট করুন, আমরা সেই নিয়ে একটি ভিডিও বানাবো। এখনো পর্যন্ত যারা আমার গীতাপাঠ অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পরিবারের একটি অংশ হয়ে যান। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।